ক্লাস 11-এর রাসায়নিক বন্ধন ও আণবিক গঠনের যে অধ্যায়টি শুরু হয়েছিল আজকে তার পরবর্তী পর্ব, এবং এই পর্বে আমরা পড়ব ফাজানের সূত্র। আমরা নিচু ক্লাসগুলোতে যৌগের সম্পর্কে যে বিষয়গুলো পড়ে এসেছি সেগুলো হয়েছে সমযোজী যৌগ এবং আয়নীয় যৌগ। কিন্তু আজকে একটা আমরা নতুন জিনিস দেখছি যে কোনো আয়নীয় যৌগই 100% আয়নীয় নয়। অর্থাৎ এতদিন যাকে আমরা আয়নীয় যৌগ বলে জানতাম, যেমন NaCl, যেমন KCl, যেমন CaCl, সিজিয়াম ক্লোরাইড, যেমন CaCl2, এরা সবাই তো আয়নীয় যৌগ। কিন্তু আয়নীয় যৌগ মানেই 100% আয়নীয় নয়, তার মধ্যে কিছু না কিছু সমযোজী ধর্ম থাকবেই। হয়তো কোনো একটি আয়নীয় যৌগ যেমন NaCl, তার মধ্যে আয়নীয় ধর্মই বেশি আছে, হয়তো আয়নীয় ধর্মই আছে 90%-এর উপরে, কিন্তু তার মধ্যেও কিছু না কিছু সমযোজী ধর্ম আছে, সেটা হয়তো লেস দ্যান 10%-এর চেয়েও কম, কিন্তু কিছু হলেও তার মধ্যে সমযোজী ধর্ম থাকবেই। তার মানে প্রত্যেকটা আয়নীয় যৌগই তার মধ্যে সমযোজী ধর্ম আছে। আবার বেশ কিছু সমযোজী যৌগও আছে যাদের মধ্যে আয়নীয় ধর্ম লক্ষ্য করা যায়। তার মানে যৌগ কি? যৌগ হচ্ছে যার মধ্যে সমযোজী ধর্ম থাকবে, আয়নীয় ধর্মও থাকবে, একসাথে থাকবে। তাহলে কোনো যৌগের মধ্যে যদি আয়নীয় ধর্মের প্রাধান্য বেশি হয়, অর্থাৎ সমযোজী ধর্মের প্রাধান্য কম হয়, তখন সেই যৌগটাকে আমরা বলবো আয়নীয় যৌগ। আবার কোনো যৌগের মধ্যে যদি আয়নীয় ধর্মের প্রাধান্য কম হয় এবং সমযোজী ধর্মের প্রাধান্য বেশি হয়, তখন সেই যৌগকে আমরা বলবো সমযোজী। অর্থাৎ প্রতিটি যৌগের মধ্যেই, মানে আমাদের যত যৌগ আছে প্রকৃতিতে, তাদের বেশিরভাগের ক্ষেত্রেই সমযোজী ধর্ম এবং আয়নীয় ধর্ম একই সাথে বর্তমান। যদি তার মধ্যে আয়নীয় ধর্ম বেশি থাকে তবে সেটি সমযোজী ধর্ম কম আছে, তাহলে সেটা আয়নীয় যৌগ হবে। এবং তার মধ্যে যদি সমযোজী ধর্মেরই প্রাধান্য বেশি হয়, আয়নীয় ধর্মের প্রাধান্য কম হয়, তবে সেটি সমযোজী ধর্ম হবে, সমযোজী যৌগ হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো আয়নীয় যৌগই কিন্তু 100% আয়নীয় হবে না, তার মধ্যে কিছু না কিছু সমযোজী ধর্ম থাকবে। তাই এবার এই সমযোজী ধর্মের উৎপত্তির কারণ কি, এটাই আমরা আজকে ফাজানের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তাহলে ফাজানের সূত্র কি বুঝতে সাহায্য করে? কোনো আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ কতটা ঘটলো বা কিভাবে ঘটলো, সেই সম্পর্কিত ব্যাপারগুলো ফাজানের সূত্র দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারি। তাহলে দেখে নিই ফাজানের সূত্র। কোনো আয়নীয় যৌগে ক্যাটায়নের আকার তথা ব্যাসার্ধের হ্রাস ঘটলে সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটে। তাহলে ক্যাটায়নের আকার বা ব্যাসার্ধ যত কমতে থাকবে তত সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে সেই আয়নীয় যৌগটির মধ্যে। এর কারণ কি? তাহলে এবার আমরা কারণ দেখে নিই যে ক্যাটায়নের আকার তথা ব্যাসার্ধ যত কমবে তত তার কিন্তু আধান ঘনত্ব বেশি হবে। আধান ঘনত্ব বেশি কেন? কারণ আগে যদি বড় আকার ছিল তখন সেই বড় আকারের মধ্যে হয়তো একটা প্লাস চার্জ ছিল, তাহলে প্রতি একক আয়তনে চার্জটা অত বেশি ছিল না। কিন্তু এখন যদি আকারটা ছোট হয়ে যায়, তার মধ্যে যে প্লাস চার্জটা আছে সেটা কিন্তু ছোট আয়তনের জায়গার মধ্যে আছে, তাহলে প্রতি একক আয়তনে তার ঘনত্বটা বেশি হবে, কারণ আকার এখন ছোট হয়ে গেছে। তাহলে আকার ছোট হলে ঘনত্ব বেড়ে যাচ্ছে, আধান ঘনত্ব বাড়ছে। আধান ঘনত্ব বেশি হলে ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে। ধ্রুবায়ন ক্ষমতা কার? ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে। ধ্রুবায়ন ক্ষমতাটা কি? এখানে একটা ক্যাটায়ন আছে, এখানে একটা অ্যানায়ন আছে। এবার এই ক্যাটায়ন এত পজিটিভ চার্জ, এ কিন্তু অ্যানায়নের যে ইলেকট্রনগুলি রয়েছে সেই ইলেকট্রনকে কিন্তু ক্যাটায়ন আকর্ষণ করতে পারে। তাহলে আকর্ষণ কেমন করবে? আকর্ষণ করে কিন্তু সেই ক্যাটায়নটার ইলেকট্রনের কিছুটা বিকৃতি করে দিচ্ছে, অর্থাৎ সেই ক্যাটায়নটা ইলেকট্রনগুলোকে নিজের দিকে কিছুটা হলেও টেনে নিচ্ছে। তাহলে অ্যানায়নটার আকারের বিকৃতি ঘটে যাচ্ছে। এবার এর যদি ক্যাটায়নের যদি ধ্রুবায়ন ক্ষমতা বেশি হয়, তাহলে কিন্তু এই যে অ্যানায়নটা রয়েছে এর বিকৃতিটা আরো বাড়তে থাকবে, আরো বাড়বে।
তাহলে যার যত বেশি আধান ঘনত্ব হবে তার ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে, অর্থাৎ সে অ্যানায়নকে বেশি মাত্রায় বিকৃত করতে পারবে। তাহলে আমরা লিখতে পারি অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি বেশি। এবার বিকৃতি বেশি হয়েছে, বিকৃতি বেশি হলে খেয়াল করো যে ক্যাটায়নের যে ইলেকট্রন তার মধ্যে কিন্তু অ্যানায়নের ইলেকট্রন ঢুকে গেছে। আমরা এগুলোকে ইলেকট্রন না বলে ইলেকট্রনের মেঘ বলে থাকি। তো এই ক্যাটায়নের ইলেকট্রনের মধ্যে অ্যানায়নের ইলেকট্রন মেঘটা ঢুকে গেছে, অর্থাৎ আমরা একটা কমন এরিয়া পাচ্ছি। এই জায়গাটা কিন্তু কমন জায়গা পাচ্ছি। এখানে এইটুকু জায়গার মধ্যে ক্যাটায়নেরও ইলেকট্রন আছে, অ্যানায়নেরও কিছুটা ইলেকট্রন ঢুকে গেছে। তাহলে এই জায়গাটাকে আমরা বলি অভিলেপন ক্ষেত্র। অভিলেপন ক্ষেত্র অর্থাৎ ওভারল্যাপিং এরিয়া। তাহলে আমরা বললাম যে অভিলেপনের মাত্রা বেশি, অর্থাৎ যত বেশি আধান ঘনত্ব হবে তত ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে, তত অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিও বেশি হবে, অর্থাৎ ইলেকট্রন মেঘটা ক্যাটায়নের মধ্যে কিছুটা হলেও প্রবেশ করবে। তার মানে অভিলেপন বেশি মাত্রায় হবে, অর্থাৎ এই যে কমন এরিয়ার পরিমাণটা বাড়বে, অভিলেপনের মাত্রা বাড়বে। অভিলেপনের মাত্রা বৃদ্ধি পাওয়া মানেই কিন্তু সমযোজী ধর্ম বৃদ্ধি পাওয়া। কেন? কারণ এখন ক্যাটায়নের এরিয়ার মধ্যে যেহেতু অ্যানায়নের ইলেকট্রন ঢুকে গেছে, ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনটাকে ব্যবহার করতে পারবে। আবার অ্যানায়ন যেহেতু ক্যাটায়নের ইলেকট্রনের এরিয়ার মধ্যে ঢুকেছে, তাহলে কিছুটা ক্যাটায়নের ইলেকট্রন অ্যানায়নের এরিয়ার মধ্যে চলে এসছে। তাহলে এই অ্যানায়নটাও এবার চাইলে পরে কিন্তু সে ক্যাটায়নের কিছুটা ইলেকট্রনকে ব্যবহার করতে পারবে। তাহলে দুজনে যদি সমভাবে ইলেকট্রনকে ব্যবহার করে তখন তো সমযোজী ধর্মের উৎপত্তি হয়। তার মানে অভিলেপনের মাত্রা যত বেশি হবে ততই সমযোজী ধর্মের বৃদ্ধি হবে। তাহলে এটা আমাদের গেল কারণ, যে ক্যাটায়নের আকার তথা ব্যাসার্ধের যত হ্রাস হবে তত এই কারণের জন্য সমযোজী ধর্মের বৃদ্ধি হবে, অর্থাৎ সেই আয়নীয় যৌগে সমযোজী ধর্ম তার উৎপত্তি ঘটবে। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন CaCl2 আছে আর MgCl2 আছে, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো দুটোই আয়নীয় যৌগ আমরা জানি। এই আয়নীয় যৌগ হলেও তাদের মধ্যে আমরা তো জানি কিছু না কিছু সমযোজী ধর্ম থাকবে। তাহলে কোনটির ক্ষেত্রে সমযোজী ধর্মের প্রাধান্যটা বেশি, অর্থাৎ কোনটির ক্ষেত্রে সমযোজী ধর্ম বেশি? মানে এরা সবাই আয়নীয় যৌগ, তাহলে আয়নীয় যৌগেরই প্রাধান্য রয়েছে, আয়নীয় ধর্মেরই প্রাধান্য রয়েছে, কিন্তু তাহলেও তাদের মধ্যে তো সমযোজী ধর্মের উৎপত্তি ঘটেছে। তাহলে কোনটির ক্ষেত্রে সমযোজী ধর্ম একটু হলেও বেশি আছে সেটা আমরা দেখে নিই। তাহলে এখানে দুটোই যেহেতু ক্লোরাইড, আমরা দুটো ক্ষেত্রেই Cl- পাবো। তাহলে আমাদের Cl- নিয়ে খুব বেশি মাথা ঘামানোর বিষয় নয়। আমাদের এখানে পাচ্ছি Ca2+, আর এখানে আমরা পাচ্ছি Mg2+। দুটো ক্ষেত্রেই 2+, অর্থাৎ চার্জ সমান। তাহলে আকারের কি প্রবলেম আছে? ক্যালসিয়াম 2+ বড় না Mg2+ বড়? আমরা যদি পর্যায় সারণীতে দেখি তাহলে খেয়াল করলে দেখবো যে এরা 2 নং শ্রেণীতে অবস্থিত। প্রথমে থাকে বেরিলিয়াম, তারপরে থাকে ম্যাগনেসিয়াম, তারপরে থাকে ক্যালসিয়াম। তাহলে উপর থেকে নিচে আসলে পর্যায় সারণীতে আকার বৃদ্ধি পায়, অর্থাৎ ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম আকারে বেশি বড়। তাহলে এটা আকার বেশি, আকার বড়, আকারে বড়। তাহলে আকারে ছোট কে? ম্যাগনেসিয়াম Mg+2 আকারে ছোট। তো ছোট যদি হয়, অর্থাৎ আকার বা ব্যাসার্ধ যদি কম হয়, অর্থাৎ যদি আকারে ছোট হয়, তাহলে তার মধ্যে সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটবে। কেন ঘটবে? তার কারণ তার আধান ঘনত্ব বেশি, ধ্রুবায়ন ক্ষমতা বেশি, অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি বেশি হবে, অভিলেপন মাত্রাও বেশি হবে, অর্থাৎ সেই জন্যই সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটবে। তার মানে Mg2+ যেহেতু আকারে ছোট এখানটায়, তাহলে আমরা বলতে পারি যে MgCl2 তে সমযোজী ধর্ম কার থেকে বেশি? CaCl2 অপেক্ষা বেশি। তাহলে আমরা উত্তরটা কিভাবে বলবো? আমরা কিন্তু এভাবে বলতে পারি যে Mg2+ আকারে ছোট, এবং ফাজানের সূত্রানুযায়ী আমরা জানি যে ক্যাটায়নের আকার তথা ব্যাসার্ধ কম হলে সমযোজী ধর্মের বৃদ্ধি পায়। যেহেতু Mg2+ আকারে ছোট, তাই MgCl2 ফাজানের সূত্র অনুযায়ী বেশি মাত্রায় সমযোজী হবে CaCl2 অপেক্ষা। তাহলে আমরা ফাজানের 1 নাম্বার নিয়মটি বুঝে ফেললাম। এবার আমরা দ্বিতীয় নিয়মে আসব। তার দ্বিতীয় নিয়মে আমি
জাস্ট এখানে সেরকম কিছুই চেঞ্জ করব না, এখানে শুধু 2 নাম্বার দিলাম, ক্যাটায়নের আকার তথা ব্যাসার্ধের হ্রাস এই জায়গাটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি লিখব ক্যাটায়নের আধানের বৃদ্ধি, তাহলে ক্যাটায়নের আধানের বৃদ্ধি, এটা আমাদের ফাজানের সূত্রের দ্বিতীয় নিয়ম। তাহলে ক্যাটায়নের আধানের যদি বৃদ্ধি হয় তবুও সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটবে, কারণ ঠিক একই রকম ভাবে আধান ঘনত্ব বেশি হয়ে যাবে, ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে, অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি বেশি হবে এবং অভিলেপন মাত্রাও বেশি হবে, তাই সমযোজী ধর্মেরও বৃদ্ধি ঘটবে। তাহলে আমরা ফাজানের সূত্রের দুটি নিয়ম দেখলাম। একটি হলো ক্যাটায়নের ব্যাসার্ধ তথা আকার হ্রাস এবং চার্জের বৃদ্ধির সাথে সাথে সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। তা আমরা দুটো নিয়মকে যদি একসাথে করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা এর আগে যে দুটো নিয়ম দেখলাম সেটা হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধের হ্রাস তথা আকারের হ্রাস এবং ক্যাটায়নের চার্জের যদি বৃদ্ধি হয় তার মানে সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটবে। তো এই দুটো নিয়মকে যদি আমি একসাথে করে দিই, অর্থাৎ আমি যদি লিখি যে ক্যাটায়নের চার্জের বৃদ্ধি ডিভাইডেড বাই ক্যাটায়নের ব্যাসার্ধের হ্রাস, তাহলে কি দাঁড়াবে? ক্যাটায়নের চার্জের বৃদ্ধি ডিভাইডেড বাই ক্যাটায়নের হ্রাস, ক্যাটায়নের ব্যাসার্ধের হ্রাস, তাহলে এটাকে আমরা কিন্তু ফাই এটা দিয়ে লিখতে পারি। ফাই মানে কি? ফাই মানে হচ্ছে আয়নীয় বিভব, আয়নীয় বিভব, ইংরেজিতে বলে আয়নিক পোটেনশিয়াল, আয়নিক পোটেনশিয়াল। তাহলে যত ক্যাটায়নের চার্জের বৃদ্ধি এবং ক্যাটায়নের ব্যাসার্ধের হ্রাস হবে তত ফাই অর্থাৎ আয়নীয় বিভব বাড়বে, এর মান বৃদ্ধি হবে। তাহলে যত এগুলো বেশি হবে তত এর বৃদ্ধি হবে, ফাই বৃদ্ধি পাবে। আর ফাই বৃদ্ধি পাওয়া মানে কি হবে? ফাই বৃদ্ধি পাওয়া মানে কিন্তু ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে। তার মানে আমরা বলতে পারি যে ধ্রুবায়ন ক্ষমতা বেশি। ধ্রুবায়ন ক্ষমতা বেশি হওয়ার মানে হলো অ্যানায়নের বিকৃতি বেশি হবে, অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি হবে, বিকৃতিটা বেশি হবে। তার মানে আমরা বলতে পারি অভিলেপন মাত্রা বেশি হবে, অভিলেপন মাত্রা বেশি, এবং অভিলেপন মাত্রা বেশি হলেই সমযোজী ধর্মের বিকাশ ঘটবে। অর্থাৎ দুটো নিয়মকে আমরা একসাথে বেঁধে ফেললাম ফাইয়ের সাহায্যে। যদি কোনো আয়নীয় যৌগের ক্যাটায়নের ক্ষেত্রে এরকম দেখা যায় যে চার্জও বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, তাহলে আমরা বলবো যে সেই ক্যাটায়নটার ক্ষেত্রে ফাই বৃদ্ধি পাবে। ফাই বৃদ্ধি পাওয়া মানেই সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এখানে আমরা NaCl নিয়েছি, NgCl2 নিয়েছি আর AlCl3 নিয়েছি। এদের আমরা সমযোজী ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে এখানে 3টে ক্লোরাইড আছে, কিন্তু এক্ষেত্রে Na+ রয়েছে, এক্ষেত্রে Mg2+ রয়েছে এবং এক্ষেত্রে রয়েছে Al3+। তাহলে কোনটির চার্জ বেশি? আমরা দেখতে পাচ্ছি যে Al3+ এর চার্জ বেশি। এবং খেয়াল করে দেখো যে সোডিয়াম পর্যায় সারণীতে, তারপরে থাকে ম্যাগনেসিয়াম, তারপরে থাকে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম এমনিতেই আকারে কম এদের তুলনায়, এবং Al+3 আরো কম হবে কারণ তার +3 চার্জ আছে। তাহলে আমরা বলতে পারি এদের মধ্যে সবচেয়ে ব্যাসার্ধ কম কার? সবচেয়ে ব্যাসার্ধ কম Al3+ এর এবং চার্জ সবচেয়ে বেশি। তাহলে চার্জ বেশি এবং ব্যাসার্ধ কম, তাহলে চার্জ বেশি আর ব্যাসার্ধ কম Al3+, অর্থাৎ AlCl3 তার কিন্তু ফাইয়ের মান সবচেয়ে বেশি হবে।
তাহলে এর ক্ষেত্রে ফাই বেশি। তা ফাই বেশি হলে কি হয়? ফাই বেশি হলে সমযোজী ধর্ম Al3+ এর সবচেয়ে বেশি। তার মানে এক্ষেত্রে সমযোজী ধর্ম বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে AlCl3 সমযোজী ধর্ম এখানে হাইয়েস্ট। তাহলে আমরা লিখতে পারি যে ফাই অফ Al3+ এটা হাইয়েস্ট, তার থেকে কম কে হবে? না Mg2+ হবে। তার থেকেও কম কে হবে? Na+ হবে, কারণ Na+ আকারে বড় এবং চার্জও কম। তাই ফাই যেহেতু সবচেয়ে বেশি, এর সমযোজী ধর্ম সবচেয়ে বেশি, এবং এখানে NaCl এর সমযোজী ধর্ম সবচেয়ে কম। তাহলে ক্রমটি কি হবে? NaCl কম সমযোজী, তার থেকে বেশি MgCl2, তার থেকেও বেশি সমযোজী AlCl3। তাহলে সবচেয়ে বেশি সমযোজী AlCl3 এবং সবচেয়ে কম সমযোজী এখানে NaCl। এবার আসি ফাজানের সূত্রের তৃতীয় নিয়মে। অ্যানায়নের ব্যাসার্ধ তথা আকারের যত বেশি বৃদ্ধি হবে তত সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটবে। সমযোজী ধর্মের বৃদ্ধি। তাহলে এমনটা কেন হচ্ছে, তার কারণ কি, আমরা কারণটা এবার দেখে নিব। যত অ্যানায়নের ব্যাসার্ধ তথা আকারের বৃদ্ধি হবে তত ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিও বেশি হবে। কারণ যদি একটা ছোট অ্যানায়ন হয়, সে কিন্তু তার নিউক্লিয়াস কিন্তু তার ইলেকট্রনকে ধরে রাখতে পারছে, তার মানে ক্যাটায়ন দ্বারা তার বিকৃতিও হওয়ার প্রবণতা কম। কিন্তু যখনই অ্যানায়নটা আকারে বড় হয়ে যাচ্ছে, তার মানে তার যে নিউক্লিয়াস আছে সে কিন্তু ইলেকট্রনকে ধরে রাখতে পারছে না। তাহলে ক্যাটায়ন যখন ইলেকট্রন মেঘগুলিকে আকর্ষণ করবে, তাদের বিকৃত হওয়ার প্রবণতা অনেক বেশি। অর্থাৎ অ্যানায়নের ব্যাসার্ধ বেড়ে গেলে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘেরও বেশি মাত্রায় বিকৃতি ঘটে। এই ঘটনাটাকে আমরা বলি অ্যানায়নের ধ্রুবীয়তা। অ্যানায়নের ধ্রুবীয়তা বেশি, বিকৃতি বেশি মানে অ্যানায়নের ধ্রুবীয়তা বেশি। তাহলে ধ্রুবীয়তা যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি ধ্রুবীয়তা বেশি হলে অভিলেপন মাত্রাও বেশি হবে, কারণ অ্যানায়নের ইলেকট্রন মেঘ বেশি মাত্রায় ক্যাটায়নের মধ্যে প্রবেশ করে যাবে। আর অভিলেপন মাত্রা বেশি হলেই সমযোজী ধর্মের বিকাশ ঘটবে। অর্থাৎ এই হচ্ছে আমাদের কারণ। তার মানে অ্যানায়নের ব্যাসার্ধ তথা আকারের বৃদ্ধি ঘটলে সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটে। যেমন আমার কাছে আছে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড এবং CaF2 ক্যালসিয়াম ফ্লুরাইড। এদের মধ্যে কোনটির সমযোজী ধর্ম বেশি আছে? তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু Ca2+, একই ক্যাটায়ন আছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে অ্যানায়নে। এখানে আছে Cl- এবং এখানটায় আছে F-। তাহলে কোনটির আকার বেশি? আমরা জানি যে পর্যায় সারণীতে শ্রেণী বরাবর থাকে ফ্লুরিন, ক্লোরিন, তার নিচে ব্রোমিন, আয়োডিন। তার মানে ফ্লুরিনের নিচে ক্লোরিন আছে, তাহলে ফ্লুরিন অপেক্ষা ক্লোরিন বড়, তাহলে Cl- ও F- অপেক্ষা আকারে বড়, তাহলে এর ব্যাসার্ধ বেশি হবে। তাহলে Cl- এর ব্যাসার্ধ বেশি। ব্যাসার্ধ যদি বেশি হয় তার মানে সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটবে। অর্থাৎ আমরা বলতে পারি ফাজানের সূত্র অনুযায়ী CaCl2 এর মধ্যে সমযোজী ধর্মটা বেশি। কার থেকে বেশি? না CaF2 থেকে বেশি। তাহলে আমরা এইভাবে অ্যান্সার বলবো যে CaCl2 তে Cl- এর আকার CaF2 তে অবস্থিত F- এর আকার অপেক্ষা বেশি, এবং আমরা ফাজানের সূত্র অনুযায়ী জানি যে অ্যানায়নের ব্যাসার্ধ তথা আকারের বৃদ্ধি ঘটলে সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটে। তাই Cl- আকারে বড় হওয়ায় CaCl2 তার সমযোজী ধর্ম CaF2 অপেক্ষা বেশি হবে। এবার আসি আমরা ফাজানের সূত্রের চতুর্থ নিয়ম। তাই এখানে আমি বেশি কিছু পরিবর্তন করব না, ঠিক আগের মতোই এখানে চেঞ্জ করব সামান্য। 4 লিখলাম। এখানে অ্যানায়নের ব্যাসার্ধ তথা আকারের বৃদ্ধির জায়গায় আমরা লিখব অ্যানায়নের চার্জের বৃদ্ধি। চার্জের যদি বৃদ্ধি ঘটে তাহলেও কিন্তু সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটবে, এবং কারণটা ঠিক একই কারণ।
ওই অ্যানায়নে যখনই ইলেকট্রন বেড়ে যাবে তখনই তো অ্যানায়নের চার্জ বাড়বে। এবার অ্যানায়নের ইলেকট্রন বেড়ে গেলে কিন্তু ক্যাটায়ন আর ধরে রাখতে পারবে না অ্যানায়নগুলিকে, অ্যানায়নের মধ্যে যে ইলেকট্রন আছে। তার ফলে ধ্রুবীয়তা বেড়ে যাবে, মানে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিটা বেশি হয়ে যাবে, অর্থাৎ অভিলেপন মাত্রা বেশি হবে এবং সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ফাজানের সূত্রের যে 4টি নিয়ম দেখলাম সেটি হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধ হ্রাস, চার্জ বৃদ্ধি, অ্যানায়নের ব্যাসার্ধ বৃদ্ধি বা চার্জ বৃদ্ধি পেলে কিন্তু সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটে। এবার আমরা ফাজানের 5ম নিয়মটি পড়ব, সেটা একটু অন্যরকম। ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষ 18টি ইলেকট্রন বিশিষ্ট হলে সমযোজী ধর্মের বৃদ্ধি ঘটে। সাধারণত ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে, তবে কিছু কিছু ক্যাটায়ন আছে যাদের সর্ববহিস্থ কক্ষে 18টি ইলেকট্রন থাকে। যাদের 18টি ইলেকট্রন থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু সমযোজী ধর্ম বেশি মাত্রায় হবে। তাহলে এবার আমরা একটা প্রবলেম দেখি, একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো 5 নম্বর নিয়মটা। যেমন দেওয়া হলো যে NaCl আছে, CuCl আছে। NaCl এর ক্ষেত্রে R of Na+, অর্থাৎ Na+ এর ব্যাসার্ধ 0.95 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু R of Cu+, অর্থাৎ দুজনেরই ব্যাসার্ধ সমান। আবার এখানেও Na+ আছে, এখানে Cu+ আছে, তাহলে দুজনের চার্জও সমান। তাহলে কোনটির সমযোজী ধর্ম বেশি, কোন যৌগের সমযোজী ধর্ম বেশি আছে? তাহলে আমরা এতক্ষণ কিন্তু ক্যাটায়নের ব্যাসার্ধ এবং চার্জের ভিত্তিতে বিচার করছিলাম, কারণ এখানে অ্যানায়ন দুটোই সমান আছে, Cl- Cl- আছে। তাহলে ক্যাটায়ন একটা আছে Na+, একটা আছে Cu+, Na+ এবং Cu+। তাহলে দুটোতেই কিন্তু চার্জ সমান, দুটোরই চার্জ সমান, আবার ব্যাসার্ধও সমান, কারণ দুজনেরই ব্যাসার্ধ 0.95 অ্যাংস্ট্রম। তাহলে চার্জ ও ব্যাসার্ধ আমরা বলতে পারি সমান। তাহলে সমান হলে তো আর প্রথম দুটো নিয়মকে আমরা কাজে লাগাতে পারবো না, বা আমরা এই দুটো নিয়মকে কাজে লাগিয়ে যে ফাই করেছিলাম, ফাই দিয়ে যে এক্সপ্লেন করছিলাম, সেটা দিয়ে আমরা বলতে পারবো না। এখানে আমাদেরকে 5ম সূত্র নিয়ে আসতে হবে। দেখি 5ম সূত্রের ব্যাপারটা কি। যেমন Na+ এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, Na+ তো পরমাণু ক্রমাঙ্ক 11, তার মানে এখানে একটা ইলেকট্রন চলে গিয়ে আছে এখন 10টা ইলেকট্রন। তাহলে 10টা ইলেকট্রন কিভাবে থাকবে? 2, 8। তাহলে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে, সর্ববহিস্থ কক্ষে 8টা আছে। এবার দেখি Cu+, পরমাণু ক্রমাঙ্ক 29, কিন্তু আছে 28টা ইলেকট্রন, অর্থাৎ 2, 8, 18। তাহলে বাইরের কক্ষে কটা আছে? বাইরের কক্ষে কিন্তু এখন 18টা করে ইলেকট্রন আছে Cu+ এর ক্ষেত্রে। তাই আমরা বলতে পারি যে যেহেতু এর 18টা ইলেকট্রন আছে, তার মানে এর ক্ষেত্রে সমযোজী ধর্ম বেশি হবে, অর্থাৎ CuCl এ কিন্তু বেশি মাত্রায় সমযোজী হবে, এর সমযোজী ধর্ম বেশি। কার ক্ষেত্রে, কার থেকে বেশি? NaCl থেকে বেশি, সমযোজী ধর্ম NaCl অপেক্ষা বেশি। তো এরকমটা কেন হলো? 8 থাকলে 18 থাকলে তফাৎটা কোথায়? তফাৎটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা একটা ডিটেইলড ইলেকট্রন বিন্যাস লিখব, যেমন আমরা 11-এ শিখেছি। কিরকম সেটা? Na+, অর্থাৎ 10টা ইলেকট্রন আছে, তাহলে 1s2, 2s2, 2p6। Cu+, 28টা ইলেকট্রন রয়েছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। আমাদের Cu+ করতে গেলে কিন্তু আগে 3p এর পরে 4s আছে, তারপরে 3d ফিল আপ হয়, কিন্তু এখানে 4s থেকে একটা ইলেকট্রন চলে গিয়ে শুধু 3d10 হয়ে আছে। তাহলে এখানে 18টা ইলেকট্রন আছে, আর এদের ক্ষেত্রে 8টা ইলেকট্রন আছে। তাহলে 18টা ইলেকট্রন থাকা মানে কি? 18টা ইলেকট্রন থাকা মানে 10টা ডি ইলেকট্রন আছে, 10টা ডি ইলেকট্রন আছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি ডি উপকক্ষের উপস্থিতি আছে, ডি ইলেকট্রনের উপস্থিতি আছে। ডিতে যদি কোনো ইলেকট্রন থাকে তবে সেই ইলেকট্রনগুলির আবরণী প্রভাব খুব কম হয়, কারণ ডি এর পরিব্যাপ্ত আকৃতি,
পরিব্যাপ্ত মানে কি, মানে ছড়িয়ে থাকার আকৃতি। ডি তো ফুলের মতো দেখতে হয়, ফুলের পাপড়ির মতো, 4টে পাপড়ির মতো থাকে অংশ এরকম করে। তাহলে এদের ছড়িয়ে থাকার একটা ব্যাপার রয়েছে, নিউক্লিয়াস থেকে অনেক দূরে দূরে ছড়িয়ে থাকে ওরা। সেই জন্যই ডি এর পরিব্যাপ্ত আকৃতির জন্য কিন্তু তার ইলেকট্রনকে আবরণ করতে পারার ক্ষমতা কম। তাহলে আমরা বলি যে ডি এর পরিব্যাপ্ত আকৃতি, তাই আবরণী প্রভাব কম। অর্থাৎ ডিতে যে ইলেকট্রনগুলো আছে তারা কিন্তু নিউক্লিয়াসকে আবরণ করতে পারছে না, বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে, মানে একদম বাইরের দিকে যে অ্যানায়নের ইলেকট্রন মেঘ আছে তাকে আকর্ষণ করতে ও আটকাতে পারছে না। তাহলে কি হবে, এবার নিউক্লিয়াসকে যেহেতু বাধা দিতে পারছে না, তাহলে নিউক্লিয়াস বাইরের যে অ্যানায়নের ইলেকট্রন মেঘগুলো আছে তাকে বেশি মাত্রায় আকর্ষণ করবে। তাহলে আমরা বলতে পারি তাই নিউক্লিয়াসের কার্যকরী আধান বেশি, এবং কার্যকরী আধান বেশি হওয়ার জন্য এ কিন্তু অ্যানায়নিক ইলেকট্রন মেঘকে বেশি মাত্রায় বিকৃত করবে। কারণটা এটা, যদিও আমরা এই কারণটা না বললেও হবে, আমাদের যদি বলা থাকে এরকম কোশ্চেন যে NaCl এবং CuCl এর মধ্যে কোনটি বেশি সমযোজী এবং কেন, আমরা স্রেফ এই নিয়মে আসবো যে দুটোতেই চার্জ এবং ব্যাসার্ধ সমান ক্যাটায়নগুলোর, Na+ এবং Cu+ এর চার্জ আর ব্যাসার্ধ সমান। তা সত্ত্বেও Cu+ এর বহিস্থ কক্ষে 18টা ইলেকট্রন আছে, দেখিয়ে দিব 2, 8, 18। তা 18টা ইলেকট্রন বিশিষ্ট হওয়ায় ফাজানের নিয়ম অনুযায়ী তার সমযোজী ধর্ম বেশি হবে, অর্থাৎ CuCl NaCl অপেক্ষা বেশি সমযোজী হবে। আমরা এত ডিটেলস না বললেও চলবে, তবে জিনিসটা জেনে রাখলাম যাতে আমাদের ভিউটা ক্লিয়ার থাকে, আইডিয়াটা ক্লিয়ার থাকে। তাহলে ফাজানের সূত্রের এই 5টি নিয়মকে আমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে যাতে বিভিন্ন রকমের প্রশ্ন সলভ করা যায়। আমরা পরবর্তী সেশনে দেখব এই ফাজানের সূত্র প্রয়োগ করে কিভাবে আমরা বিভিন্ন যৌগের বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করতে পারছি। ততক্ষণের জন্য তোমরা ধৈর্য ধরে থাকো এবং ফাজানের সূত্রটাকে ভালো করে আত্মস্থ করো, তাতে পরবর্তী জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে। থ্যাংক ইউ।